হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের ক্লাস 8-এর অঙ্ক করাবো। ক্লাস 8-এর যে কোষে দিকে 1.3 অঙ্কগুলো চলছিল, তো গত ক্লাসে তোমাদের 9 পর্যন্ত অঙ্ক দিয়ে দিয়েছি। তো আজকে তারপরে 10 থেকে শুরু করব। 10 আর 11-র যে 6টা অঙ্ক আছে, এই দুটো অঙ্ক তোমাদের আজকে এই ক্লাসে দিয়ে দেবো, ঠিক আছে? 9 পর্যন্ত অঙ্কগুলো দুটো ক্লাস আমি পরপর দিয়েছি। আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করা যাক। আজকে 10 থেকে অঙ্ক শুরু করাচ্ছি। 10-এর অঙ্কটা বলেছে একটি সামান্তরিক জিওএলডি আঁকি, যার জিও 7 সেন্টিমিটার, ওএল 5.8 সেন্টিমিটার এবং জিএল 5.8 সেন্টিমিটার। চলো স্টেপ বাই স্টেপ করতে থাকি। 10-এর অঙ্ক। আচ্ছা, সামান্তরিক আমরা কি বুঝি? সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাদের বলা হয় সামান্তরিক। তার মানে এরকম যদি একটা সামান্তরিক আঁকি, তাহলে বিপরীত বাহু দুটো বলেছে সমান ও সমান্তরাল। মানে এইটার দৈর্ঘ্য যা হবে এটার দৈর্ঘ্য তাই হবে, আর এটার দৈর্ঘ্য যা হবে এটার দৈর্ঘ্য তাই হবে। তার মানে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। সমান্তরাল বলতে আমরা কি বুঝি? দুটো পরস্পর সরলরেখা যদি পাশাপাশি যেতে থাকে, তাহলে এই যে কোনো স্থানের মধ্যে দূরত্ব তাদের সমান হবে, তাদেরকে বলা হয় সমান্তরাল। কেমন? তাহলে একটা সামান্তরিক আঁকতে বলেছে, যার জি ও এল ডি, জিও 7, ওএল 5.8, আর বলেছে জিএল মানে এই যে কর্ণটা বলেছে 5.8। আচ্ছা, সামান্তরিকের দেখো এই ক্ষেত্রে কোনো কোণের মাপ তোমাকে দেয়নি, তাহলে এখানে কোণ না আঁকলেও হবে। তাহলে কি করে আঁকবো সেটা স্টেপ বাই স্টেপ বুঝতে থাকি, ঠিক আছে? তাহলে প্রথমে একটি যে তিনটি বাহুর মান দিয়েছে, সেই তিনটি সরলরেখার মান আমরা প্রথমে সাইডে স্কেল দিয়ে মেপে নেব। প্রথমে বলেছে জিও, তাহলে একটি মাপ নিলাম 7 সেন্টিমিটার, যার নাম কি জিও। তারপরে বলেছে ওএল, ওএল 5.8 সেন্টিমিটার। এগুলো স্কেলের সাহায্যে আমরা আলাদাভাবে সরলরেখার মাপগুলো টেনে নিলাম। আরেকটা বলেছে জিএল, সেটাও 5.8 সেন্টিমিটার। কেমন? তাহলে এখানে এই দুটো বাহু আর জিএল যেটা আছে সেটা হচ্ছে কর্ণ। প্রথমে আমরা কি করব? একটি সরলরেখা টানবো। এই সরলরেখার ওপরে জি বিন্দু থেকে জি ওর মাপ নিয়ে কম্পাসের সাহায্যে জি বিন্দু থেকে জি ওর মাপটা টেনে নেব। এবার কি করব? ও বিন্দু থেকে ও এল, মানে ও বিন্দু থেকে, মানে এটা যদি জিও হয় তাহলে ও বিন্দু থেকে একটি সরলরেখা উঠেছে, ঠিক আছে? আচ্ছা, ও বিন্দু থেকে যে সরলরেখাটা উঠেছে আর জি বিন্দু থেকে যে কর্ণটা গেছে, সেই দুটো সমান। কেমন? মানে এটাও 5.8, এটাও 5.8। তাহলে কি করে করতে হবে? যে ও বিন্দু থেকে ও এল, সেটা কম্পাসটা বসিয়ে ও এল এর মাপ নিয়ে নেব। এই কম্পাসের মাপটা কি করব? ও বিন্দু থেকে টেনে নিলাম, এরকমভাবে বড় করে টেনে নিলাম। এবার দেখো, তাহলে ও বিন্দু থেকে ও এলটা টেনে নিলাম, আর কি দিয়েছে? জি এল এর মাপ দিয়ে দিয়েছে। তাহলে জি বিন্দু থেকে ওই একই মাপ নিয়ে এইখানে আরেকটা বৃত্তচাপ টানবো। কম্পাসের মাপ নিয়ে জি বিন্দু থেকেও একইভাবে বৃত্তচাপটা টেনে নিলাম। দেখো, তাহলে এই জি বিন্দু থেকে এই মাপটা কি 5.8 থাকলো, আর ও বিন্দু থেকেও এটা 8 থাকলো, ঠিক আছে? তাহলে কি করব? একইভাবে যে বিন্দুটা পেলাম সেই বিন্দুর সাথে ও বিন্দুটা অ্যাড করে দেব। হ্যাঁ, আর এটা তো কর্ণ, এটা মনে করে এখন যোগ করলাম না, ঠিক আছে? এটা কর্ণ আছে। তাহলে দেখো, জিও পেয়ে গেছি, ও এল পেয়ে গেছি, আর জিএল কর্ণটাও পেয়ে গেলাম। এবার কি হবে? আমরা জানি কি একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান থাকে। তাহলে এই যে জি ওর মাপটা পেলাম, এই জি ওর মাপটা এখানেও একইভাবে সমান হবে। আর এই যে ও এল এর মাপটা, মানে এইটার সাথে এইটা সমান আর এটার সাথে এইটা সমান, তাহলে ও এল এর মাপটা জি বিন্দু থেকে জিডি পর্যন্ত যাবে। তাই কি করব? যে কম্পাসের ও এল এর মাপটা ছিল 5.8, সেই একই মাপ নিয়ে ও বিন্দু থেকে যে এল পর্যন্ত মাপ নিয়েছিলাম, সেই একই কম্পাসের মাপ নিয়ে কি করব? জি বিন্দু থেকে একইভাবে আরেকটি বৃত্তচাপ টেনে নেব। বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো, তাহলে এখান থেকে যে মাপটা জি থেকে কিন্তু আমরা সেই মাপটা পেয়ে গেলাম।
এবার কি করব, জি বিন্দু থেকে ও পর্যন্ত যে মাপটা নিয়েছিলাম কত ছিল সেটা 7 সেন্টিমিটার। ঠিক আছে, তুমি এখানেও বসাতে পারো কম্পাস, এখানেও বসাতে পারো। তাহলে জি বিন্দু থেকে ও পর্যন্ত যে মাপটা নিয়েছিলাম সেই মাপটা কি করব, জি বিন্দু থেকে ও পর্যন্ত একই মাপটা, যেহেতু এখানে তখন আমরা কোনো বিন্দু পাইনি, নির্দিষ্ট বিন্দু পাইনি, আমরা এল বিন্দুটা পেয়ে গেছি, তাই ও থেকে জি এর মাপটা আর এল থেকে ডি এর মাপটা এক হবে। তাই সেটাই করব, জি আর ও এর মাপটা এল বিন্দুতে কম্পাস বসিয়ে একইভাবে এইভাবে টেনে দেব। বোঝা গেছে? এল বিন্দু থেকে দেখো এই বৃত্তচাপের ওপর বৃত্তচাপ টানাতে একটা বিন্দু পেয়ে গেলাম, সেই বিন্দুটাই হবে ডি। এবার এই ডি বিন্দু আর জি যোগ করে দেব আর ডি থেকে এল যোগ করে দেব, তাহলে হয়ে গেল তোমার সামান্তরিক কমপ্লিট। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, দেখো জিও এলডি একটি সামান্তরিক, যার জিও 7 সেন্টিমিটার, ও এল 5.8 সেন্টিমিটার, আর এই যে জিএলটা বলেছে সেটা 5.8 সেন্টিমিটার হয়ে গেল। আর বিপরীত বাহুগুলো যেহেতু সমান ও সমান্তরাল, তাই এই জিওর মান যা ডিএল এর মান তা, আর ও এল এর মান যা জিডি এর মান তাই হবে। বোঝা গেছে? তাহলে এইভাবে তোমরা 10-এর সামান্তরিকটা খাতায় এঁকে নেবে। ঠিক আছে, এবার চলো 11-এর অঙ্কগুলো করি। দেখো 11-এর অঙ্কটা কি বলেছে, এবিসিডি একটি আয়তক্ষেত্র, এসি 5 সেন্টিমিটার হলে বিডি এর দৈর্ঘ্য কত হবে সেটা লিখি। তাহলে এবিসিডি একটি আয়তক্ষেত্র, যেরকম আয়তক্ষেত্র আমরা মানে কি বুঝি, যার বিপরীত বাহুগুলো সমান হয়, তাই তো? তাহলে এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, তাহলে আয়তক্ষেত্রর বিপরীত বাহুগুলো সমান হলেই হবে না, একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি থাকতে হবে, তাহলে সেটাই তোমার আয়তক্ষেত্র হতে পারবে। তাহলে বলেছি এবিসিডি, নাম দাও এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, এসি 5 সেন্টিমিটার হলে বিসি কত? এসি বলতে কি এই কর্ণটা, এসি 5 সেন্টিমিটার হলে তাহলে বিডি এর দৈর্ঘ্য কত? বিডি বলতে এই যে কর্ণটা এসছে এই দৈর্ঘ্যটা কত? তাহলে আমরা জানি কি আয়তক্ষেত্রের কর্ণ দুটো পরস্পর সমান হয়। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রে কর্ণ দুটো যদি সমান হয়, তাহলে এসি দেওয়া আছে কত? 5 সেন্টিমিটার, তাহলে বিডি কত হবে? অবশ্যই 5 সেন্টিমিটারই হবে। বোঝা গেছে? চলো এবার দুইয়েরটা করি। দুইয়েরটা কি বলেছে, পি কিউ আর এস একটি বর্গক্ষেত্রের পি আর ও কিউ এস কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে। মানে পি কিউ আর এস বর্গক্ষেত্র বলতে আমরা কি বুঝি, যা চারটি বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি। তাহলে পি কিউ আর এস চারটি বাহু সমান, প্রতিটি কোণ 90 ডিগ্রি। এবার বলেছে পি আর ও কিউ এস কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে। মানে পি আর এই যে কর্ণটা এবং এই যে কর্ণটা, এই দুটো কর্ণ ও বিন্দুতে ছেদ করেছে। তারপরে বলেছে যে পি আর 5 সেন্টিমিটার হলে কিউ এর দৈর্ঘ্য কত? পি আর বলতে কি, পি আর বলেছে 5 সেন্টিমিটার, তাহলে কিউ ও দৈর্ঘ্য কত? তাহলে পি আর বলতে কি বোঝে, এই কর্ণটা। তাহলে আমরা জানি কি বর্গক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত বলতে কি বোঝায়, মানে এই যে কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করলো, তাহলে ও বিন্দুতে ছেদ করলে দেখো কর্ণ দুটো চারটে টুকরোয় ভাগ হয়ে গেল। কি এই একটা টুকরো, মানে এটার সাথে এইটা সমান, এটার সাথে এইটা সমান, এটাকে বলে সমদ্বিখণ্ডিত করা। আর সমকোণে বলতে কি বোঝায়, এই যে মাঝখানে যে কোণগুলো তৈরি হলো এগুলো হচ্ছে 90 ডিগ্রি। কেমন? তাই বলে একটা বর্গক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে তোমাকে কি বলেছে, পি আর দিয়ে দিয়েছে আর কিউ এর মান বের করতে, মানে এইটুখানির মান বার করতে বলেছে। তাহলে আমরা আরেকটা কি জানি, বর্গক্ষেত্রে কর্ণ দুটি পরস্পর সমান হয়, তাহলে পি আর সমান সমান কিউ এস হবে। ঠিক আছে, আর কিউ এস কিউ ও সমান সমান ও এস হবে। সেটা কিভাবে বার করব, যেহেতু সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই পুরো কর্ণটাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। তাহলে কিউ এস কত পেয়েছি? 5 সেন্টিমিটার, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে কত? 2.5 সেন্টিমিটার, মানে 2.5 সেন্টিমিটার। বোঝা গেছে? বর্গক্ষেত্রে কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণটা এখানে লাগছে না, তোমাকে জাস্ট একটা টুকরোর কথা বলেছে, তাই একটা টুকরো কি হবে, পুরো টুকরোটার 2 খণ্ড করলেই এক একটা টুকরো পেয়ে যাব। ঠিক আছে, আর কর্ণ দুটো যেহেতু সমান, তাই একটা কর্ণ 5, তাই অপর কর্ণটিও 5, তার অর্ধেক 2.5 সেন্টিমিটার। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক করি। এবার 3-এরটা বলেছে এবিসিডি সামান্তরিকের এবিসি 60 ডিগ্রি। এবিসিডি একটি সামান্তরিক, তাহলে এবিসিডি একটি সামান্তরিক,
এটা যদি এ হয়, এটা বি হয়, এটা সি হয়, তাহলে এ বি সি 60 ডিগ্রি হলে এ বি সি ডি, এ বি সি কোণ এ বি সি 60 ডিগ্রি হলে তোমাকে কী বার করতে বলে যে এডিসি এর মান কত। এডিসি বলতে কি বোঝায়? এই কোণটা। ঠিক আছে, খুব সোজা জিনিস। তাহলে আমরা জানি কি যে একটা সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তার মানে কি এই কোণটার সাথে এই কোণটা সমান আর এই কোণটার সাথে এই কোণটা সমান। ঠিক আছে, একটা সামান্তরিকের বিপরীত কোণগুলো যেহেতু সমান হয়, তাই এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে অবশ্যই কোণ এডিসি এর মান কত হবে? 60 ডিগ্রি হবে। ঠিক আছে, বোঝা গেছে? চলো এবার চারেরটা কি বলেছে দেখি। চারেরটা বলেছে এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এবিসিডি একটি, আচ্ছা রম্বস কি জিনিস? একটা বর্গক্ষেত্রকে যদি আমরা একটু অ্যাঙ্গেলে কাট করে দিই, তার মানে কি যদি এরকম হয়ে যায় তাহলে সেটা একটা রম্বস হয়ে যায়। রম্বসেরও 4টি বাহুই সমান। বর্গক্ষেত্রের যেমন কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, একটা রম্বসের ক্ষেত্রেও কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। পার্থক্য কোথায়? বর্গক্ষেত্রের একটি কোণ মানে 4টি কোণই সমকোণ হয়, কিন্তু রম্বসের 4টি কোণ সমকোণ হয় না। ঠিক আছে, তাহলে বলেছে যে এবিসিডি রম্বসের নাম দিই এ বি সি ডি রম্বসের এসি ও বিডি কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুতে ছেদ করেছে, তবে এ ও বি এর মান কত? এ ও বি মানে এই কোণটা। তাহলে আমরা জানি কি রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে কি এক একটা কোণ 90 ডিগ্রি হবে। তার মানে একটা রম্বসের তাহলে এ ও বি সমান সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি হয়ে গেল তোমার উত্তর। ঠিক আছে, চলো এবার 5এরটা। আচ্ছা বলেছে একটি বর্গক্ষেত্র সর্বদাই রম্বস, কিন্তু রম্বস সর্বদাই ড্যাশ নয়। আচ্ছা, তারপর বলেছে একটা বর্গক্ষেত্র আছে, এই একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র সর্বদাই রম্বস। বর্গক্ষেত্র বলতে আমরা কি বুঝি? যার 4টি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। আর রম্বস মানেও কিন্তু 4টি বাহুই সমান। ঠিক আছে, আচ্ছা বিপরীত কোণগুলো সমান হয় রম্বসের, তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। তাহলে একটা বর্গক্ষেত্রকে আমরা রম্বস অবশ্যই বলতে পারি। রম্বসের সূত্র বর্গক্ষেত্রের সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এটা রম্বস যদি আমরা এইরকমভাবে আঁকি, দেখো রম্বসের 4টি বাহু সমান, বর্গক্ষেত্রের 4টি বাহু সমান, এতটুকু দুটোই সমান আছে। ঠিক আছে, কিন্তু যদি আমরা কোণের সাপেক্ষে হিসাব করি, বর্গক্ষেত্রের কিন্তু প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হতেই হবে, কিন্তু একটা রম্বসের প্রত্যেকটি কোণ কিন্তু 90 ডিগ্রি হবে এমন কোনো কথা নেই। বিপরীত কোণগুলো সমান, ঠিক আছে, কিন্তু সেটা বর্গক্ষেত্রের হয়, কিন্তু রম্বসের একটা কোণ 90 ডিগ্রি হতেও পারে, নাও হতে পারে। হলে বর্গক্ষেত্র হবে, আর যদি 90 ডিগ্রি না হয় তাহলে সেটা বর্গক্ষেত্র হবে না। তাই বলেছে যে বর্গক্ষেত্রকে আমরা সবসময় রম্বস বলতে পারি, কিন্তু একটা রম্বসকে সবসময় বর্গক্ষেত্র বলতে পারি না। ঠিক আছে, তাহলে ওখানে বর্গক্ষেত্র নয়। আচ্ছা 6টা বলেছে একটি বর্গক্ষেত্র সর্বদাই ড্যাশ, কিন্তু আয়তক্ষেত্র সর্বদা ড্যাশ নয়। দেখো এখানে দুটো জিনিস বলেছে একটি বর্গক্ষেত্র, একটা যদি আমরা বর্গক্ষেত্র আঁকি, বর্গক্ষেত্র বলতে আমরা যা 4টি বাহু সমান, আর একটা আয়তক্ষেত্র আঁকি, দেখো বর্গক্ষেত্র কাকে বলে? যা 4টি বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি। আয়তক্ষেত্র কাকে বলে? বিপরীত বাহুগুলো সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো যখন বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান হয়, অবশ্যই 4টি বাহুর ক্ষেত্রে আমরা ধরছি না, তাহলে বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান আর প্রতিটি কোণ 90 ডিগ্রি, তাহলে এতটুকু আমার আয়তক্ষেত্রের সাথে মিলে যাচ্ছে। তাহলে এই হিসাব করলে যে বর্গক্ষেত্র সবসময় আয়তক্ষেত্র হয়, তাই না? বর্গক্ষেত্র সবসময় আয়তক্ষেত্র, কেন? বিপরীত বাহুগুলি সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি। তাহলে বর্গক্ষেত্রকে আমরা আয়তক্ষেত্র বলতে পারি, কিন্তু আয়তক্ষেত্রকে কি বর্গক্ষেত্র বলতে পারবো না? কেন? কারণ আয়তক্ষেত্র হলে বিপরীত বাহুগুলি সমান হয়, তাহলে বিপরীত বাহুগুলি সমান, কিন্তু তারা নিজেরা নাও সমান হতে পারে। এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, কিন্তু নিজে একে অপরের সাথে সমান নাও হতে পারে। ঠিক আছে, তাহলে এতটুকু এইটা 90 ডিগ্রি, বর্গক্ষেত্র 90 ডিগ্রি কোণ সেটা মানা যায়, কিন্তু আয়তক্ষেত্রে 4টি বাহু সমান হয় না, তাহলে সেই ক্ষেত্রে বর্গক্ষেত্রের সাথে আয়তক্ষেত্রে এটা অমিল আছে। তাই কি হবে? বর্গক্ষেত্র তোমার আয়তক্ষেত্র হতে পারে, কিন্তু আয়তক্ষেত্র কখনো মানে সব সময় বর্গক্ষেত্র হতে পারে না। আয়তক্ষেত্র সবসময় বর্গক্ষেত্র হতে পারে না। তাহলে কি হবে? একটি বর্গক্ষেত্র সবসময় আয়তক্ষেত্র, কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদাই বর্গক্ষেত্র নয়। তাহলে তোমাদের
কোষে দেখি 1.3 সবকটা অঙ্ক কমপ্লিট করে দিলাম। এরপরে চ্যাপ্টার আছে সেকেন্ড চ্যাপ্টার পাই চিত্র, সেটা পরের দিন তোমাদের শুরু করব, ঠিক আছে? তো ফ্রেন্ডস, ভিডিও আজকে এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার এই দাদার সাথে থেকো, আর তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে পরে নেক্সট নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো।